আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর লেকচার 1 নিয়ে। তো প্রথমত আমরা শিখব পর্যায় সারণী এই চ্যাপ্টারটা। তো পর্যায় সারণীর পটভূমি ইতিহাস কি। দেখো, পর্যায় সারণীর পটভূমি বা পটভূমি সম্পর্কে যদি তোমাদেরকে বলা হয়, তো আজকে এই রসায়ন কিন্তু অনেক সেই প্রাচীনকাল থেকেই শুরু হয়েছে, তাই না? সেই আদিম আমল থেকে আজ থেকে মানে 5000 বছর আগে কিন্তু সেই ভারতবর্ষে রঙের ব্যবহার শুরু হয়েছিল। খ্রিস্টপূর্ব 2600 বছর আগে মিশরীয় স্বর্ণ আরোহণ শুরু করেছিল। সেই মধ্যযুগে আরবীয় বিজ্ঞানীরা রসায়ন চর্চা করেছিল। এইভাবে যুগে যুগে কালে কালে অনেক বিজ্ঞানীরা অনেক মৌলিক পদার্থ আবিষ্কার করেছে এবং সেই পদার্থগুলোকে গবেষণার মাধ্যমে তাদের ধর্ম নিয়ে, তাদের ভর কেমন, পারমাণবিক ভর কেমন, তার পারমাণবিক সংখ্যা, এই যে ব্যাপারগুলো, এগুলোর ভিত্তিতে তারা পরস্পরকে এই মৌলগুলোকে, এই মৌলিক পদার্থগুলোকে একটা শ্রেণীতে, একটা সারণীতে লিপিবদ্ধ করেছে এবং আজকের সেই ফলাফল হিসাবে আমরা এই পর্যায় সারণী পেয়েছি। তাহলে পর্যায় সারণীর পটভূমির আলোকে প্রথমেই বলবো সেই 1700 কত সালের কথা, 89 সাল। তাহলে সাল 1789 সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে এই বিজ্ঞানী ওই সময়ে আবিষ্কার হয়েছিল মোট কয়টা মৌল? ওই সময়ে আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে এই যে উল্লেখযোগ্য সালফার, নাইট্রোজেন, হাইড্রোজেন, তারপরে ফসফরাস, এই যে জিঙ্ক, এই যে এই মৌলগুলো, এদের মধ্যে এই মৌলগুলোকে তিনি মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ অর্থাৎ এবং এদেরকে ধাতু এবং অধাতুর ভিত্তিতে ভাগ করেছিলেন। যে এদেরকে কিসের ভিত্তিতে বলতো? ধাতু ও অধাতু এর ভিত্তিতে ভাগ করেছিলেন। তাহলে এই যে 1789 সাল ল্যাভোইসিয়ে, সেই সময় মনে হয় আবিষ্কৃত হয়েছিল 33টি মৌল। তাহলে ল্যাভোইসিয়ের সময় কয়টা মৌল আবিষ্কার হয়েছিল? 33টি। এই 33টি মৌলকে ল্যাভোইসিয়ে কোনগুলো ধাতু, কোনগুলো অধাতু, তাদেরকে এইভাবে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছিলেন, এই ধাতুগুলোকে আর অধাতুগুলোকে। এখন এই যে একটা শ্রেণীতে, একটা তালিকায় মৌলগুলোকে, আবিষ্কৃত মৌলগুলোর স্থান দেওয়া হলো, আসলে পর্যায় সারণীর সূত্রপাতটা এই 1789 সালেই শুরু হয়ে গেছিল। ওকে, কিন্তু এই পর্যায় সারণীর এই মৌলগুলোকে তার ঠিক 40 বছর পর, মানে 1829 সালে, 1829 সালে 40 বছর মানে 1829 হবে। 1829 সালে বিজ্ঞানী ডোবে রাইনার এই বিজ্ঞানী ওই সময়ে যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল, সেই মৌলগুলোকে তিনটি করে নিয়ে স্থান দিলেন এবং দেখতে পেলেন তিনটি করে নিছিলেন। কিভাবে দেখো, তিনি যেমন লিথিয়ামের কথা বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরকম মৌল। তো লিথিয়ামের ভর আমরা জানি কত? পারমাণবিক ভর, একটা পরমাণুর ভরই তো পারমাণবিক ভর। তো লিথিয়ামের ভর হলো 7 এবং পটাশিয়ামের ভর 39। দেখো, এই 7 যোগ 39 ডিভাইডেড বাই 2, রেজাল্টটা কত আসে? 46 ডিভাইডেড বাই 2 সমান 23। আমরা জানি এই সোডিয়ামের পারমাণবিক ভর 23, তাই না? তো এই যে ব্যাপারটা, যে দুইটি মৌলের প্রথমটি এবং শেষটির পারমাণবিক ভরের গড় আসলে এই দ্বিতীয়টির পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি, এই ব্যাপারটা ডোবে রাইনার লক্ষ্য করেছিলেন। এবং এরই ভিত্তিতে তাহলে ডোবে রাইনার কি করেছিলেন বলবা এইভাবে, যে 1829 সালে বিজ্ঞানী ডোবে রাইনার সেই সময়ে আবিষ্কৃত মৌলগুলোকে তিনটি করে স্থান দিয়েছিলেন, তিনটি করে নিয়ে একটি ছক এ স্থান দিয়েছিলেন এবং এই ছকে এই তিনটি মৌলের মধ্যে প্রথম এবং শেষ মৌল দুটির পারমাণবিক ভরের সমষ্টি বা পারমাণবিক ভরের গড় করলে যা ভর পাওয়া যায়, যা দ্বিতীয় মৌলটির পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি। ওকে, আর এটাকেই বলা হয় ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। এটাকে কি বলা হয়? ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। তাহলে ডোবে রাইনারের ত্রয়ী সূত্রকে কি বলবা? যে 1829 সালে বিজ্ঞানী ডোবে রাইনার সেই সময়ে আবিষ্কৃত মৌলসমূহকে তিনটি করে নিয়ে একটি শ্রেণীতে লিপিবদ্ধ করেন এবং দেখেন যে এই তিনটি মৌলের প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক ভরের গড় আসলে দ্বিতীয় মৌলটির পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি, আর একেই বলা হয় ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। আর
ডোবেরাইনারের এই প্রথম ত্রয়ী মূল্য, এটা খুব এমসিকিউ আসে, প্রথম ত্রয়ী মৌল কারা ছিল? প্রথম ত্রয়ী মৌল ছিল ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। কি কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা মুখস্থ করে ফেলবা যে ডোবেরাইনারের প্রথম ত্রয়ী কারা? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে। এরপরে 1829 সালের পর দেখো 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড, নতুন মাটি মনে রাখার দরকার নেই, নিউল্যান্ড। ওকে, বিজ্ঞানী নিউল্যান্ড তিনি কি করছিলেন? অষ্টক সূত্র দিয়েছিলেন। নিউল্যান্ড তার নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রদান করেছিলেন। তো নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি? এটা পরীক্ষায় আসে, এটা তোমাদের ভালো করে শিখতে হবে। এই দুইটা এমসিকিউ হিসাবে আসে, আর এটা অনেক সময় ক নম্বরের প্রশ্ন হিসাবে আসে। তাই নিউল্যান্ডের অষ্টক সূত্র এমন, যেমন প্রথম মৌল আমরা জানি হাইড্রোজেন, তারপরে কি হিলিয়াম, তারপর কি বলতো লিথিয়াম, 3 বেরিলিয়াম, তারপরে 4 কি 4 হয়ে গেল বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে ফ্লোরিন, তারপরে 10 নম্বর নিয়ন, আর কে বলতো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে অ্যালুমিনিয়াম। এভাবে মৌলগুলো যাচ্ছে না পারমাণবিক ভরের হিসাবে। তো দেখো এই প্রথম মৌল হাইড্রোজেন, রাইট? এবং এই হাইড্রোজেনের পরের যে অষ্টম মৌলকে, হাইড্রোজেনের পর 1 2 3 4 5 6 7 8, এই যে অষ্টম মৌল। তারপরে এই যে হিলিয়াম যে একটা মৌল, তাহলে হাইড্রোজেনের সাথে অষ্টম মৌল এটা। বলতো হিলিয়ামের পর অষ্টম মৌলকে, ওই সময় আবিষ্কৃত মৌল, এগুলো আমাদের মানে বর্তমান সময়ে মোট আবিষ্কৃত মৌল। তো হিলিয়ামের পর দেখো হিলিয়ামের অষ্টম মৌল হচ্ছে এই যে নিয়ন। ওকে, তারপরে এই যে লিথিয়ামের অষ্টম মৌলকে বলতো এই যে সোডিয়াম। ব্যাপারটা এরকম যে এই মৌলটা যে কোনো একটি মৌল, মানে যেমন হিলিয়ামের দিলে আমরা ব্যাপারটা ভালো করে বুঝি। আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো সব নিষ্ক্রিয় মৌল, মানে অন্য কারোর সাথে সহজে বিক্রিয়া করতে চায় না। ঠিক তেমনি এর দেখো আবার এরা গ্যাসীয়, আবার এই যে নিয়ন এই মৌলটাও নিষ্ক্রিয়, এ অন্য কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। আবার লিথিয়াম ধাতু, আবার সোডিয়াম, এই যে লিথিয়ামের অষ্টম মৌলকে বলতো এই সোডিয়াম কিন্তু ধাতু। লিথিয়াম খুব বিক্রিয়া করতে চায়, সোডিয়ামও অন্য মৌলের সাথে সহজে বিক্রিয়া করতে চায়। এ তীব্র ধাতুর মতো কাজ করে, এ তীব্র ধাতুর মতো কাজ করে, এ ইলেকট্রন ত্যাগ করে, এও ইলেকট্রন ত্যাগ করে। মানে ব্যাপারটা কি যে এই মৌলটার যা ধর্ম, মানে ভৌত ও রাসায়নিক যা ধর্ম, দেখতে ভৌত ধর্ম মানে দেখতে কেমন, আর রাসায়নিক মানে কেমন কেমিক্যাল রিয়াকশন দেয়। তো এই যে এর যে ভৌত রাসায়নিক ধর্ম, আসলে ওই এর অষ্টম মৌল এরও সেই ভৌত রাসায়নিক ধর্ম একই। তাহলে প্রত্যেকটা মৌল তার পরবর্তী অষ্টম মৌলের ভৌত ধর্মের সাথে মিল দেখা যাচ্ছে না। তাহলে এই কথাটাই বলেছিলেন বিজ্ঞানী নিউল্যান্ড, আর এটাকেই বলা হয় নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কিভাবে তোমরা নোট করবা, রাইট? তোমরা এইভাবে লিখবা যে 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড, বা এক কথাই এভাবে শুরু করবা যে পর্যায় সারণীতে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর, মানে কিভাবে সাজাতে হবে মৌলগুলোকে ভরের ছোট থেকে বেশির দিকে, মানে ভর বৃদ্ধির ক্রম অনুসারে। তাহলে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজানো হলে প্রতিটি মৌল তার অষ্টম মৌলের সাথে ভৌত রাসায়নিক ধর্মের মিল দেখা যায়। তাহলে এটাই এভাবে বলা যায়, মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজানো হলে প্রতি অষ্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মে মিল দেখা যায়। একেই বলা হয় নিউল্যান্ডের অষ্টক সূত্র। ক্লিয়ার না? আবার বলি, এই জায়গায় কোটেশন দিয়ে কি লিখবা যে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজানো হলে প্রতি অষ্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মে মিল দেখা যায়। এটি নিউল্যান্ডের অষ্টক সূত্র। ক্লিয়ার, রাইট? আচ্ছা, এই কথাটাই দেখো এই 1865 সাল না 69 সাল, এই যে এই কথাটাই নিউল্যান্ডের এই কথাটাই অ্যাকচুয়ালি কাজ করলেন এইভাবে, যদি ঢালাও ভাবে একটা লাইন মৌলগুলোকে মানে সাজানো না হয়ে একটা ছক করা হয়, এই ছকের কাজটা করে দিয়েছিলেন মানে দিমিত্রি মেন্ডেলিভ। কে বলতো? মেন্ডেলিভ, বিজ্ঞানী মেন্ডেলিভ। এবং তিনি কি করেছিলেন, রাইট? এই বিজ্ঞানী মেন্ডেলিভ কি করেছিলেন? তিনি
এই সময়ে মেন্ডেলিভের আমলে অ্যাকচুয়ালি 63টা মৌল আবিষ্কার হয়েছিল। 63টি মৌল, তোমার এমসিকিউ এগুলো। এই দেখো, ল্যাভোইসির আমলে 33টি মৌল, এই মেন্ডেলিভের আমলে 63টা মৌল আবিষ্কার হয়েছিল। এবং ওই সময়ে যে 63টা মৌল আবিষ্কার হয়েছিল সেই মৌলগুলোকে একটা ছকে লিপিবদ্ধ করেছিলেন কে? এই দিমিত্রি মেন্ডেলিভ। এবং তার ছকটা কেমন ছিল দেখো, তার ছকটা ছিল এমন যে এখানে এমন একটা ছক ছিল যে এরকম এরকম ঘর মানে পর্যায়, এইভাবে এই যে পর্যায়, এই পর্যায় ছিল এই 12টি, তাহলে 12টি পর্যায়, বা এটাকে আমরা বলি আনুভূমিক সারি। তাহলে 12টি লাইন ছিল, ওকে। আর এই যে কলাম, এই যে কলাম, এইভাবে কলাম ছিল কয়টি? এই 8টি, সম্ভবত 8টি, এই 8টি কলাম ছিল। তাহলে মেন্ডেলিভের এই 12টি পর্যায় এবং এই 8টি কলাম যে ছিল, এই 8টি কলামের মধ্যে এভাবে উনি যখন এই ছক করলেন, ছকে মোট তিনি ঘর রেখেছিলেন 67টি ঘর, মাথায় রেখো। আর তাহলে তিনি এই ঘরগুলোতে মৌলের স্থান দিয়েছিলেন এবং কয়টি মৌল? 63টি মৌল আবিষ্কার হয়েছিল সেই সময়। তাহলে এই ঘর ছিল ওর ছকে 67টি এবং মৌল ছিল কয়টি? 63টি, ওকে। এরপরে তার এই 63টা মৌলের মধ্যে তাহলে আর 4টি ফাঁকা ঘর ছিল, ফাঁকা ঘর ছিল। এইভাবে তিনি মৌলগুলো, আবিষ্কার হওয়া মৌলগুলোকে একটা ছকে লিপিবদ্ধ করেছিলেন। এবং যখন ছকে লিপিবদ্ধ করলেন তখন তিনি কিন্তু আরেকটা কথা বলে দিয়েছিলেন। এই নিউল্যান্ডের অষ্টক সূত্রটাই ব্যাপারটা এরকম যে এইভাবে যদি একভাবে না সাজিয়ে, তিনি যেহেতু বললেন যে এইভাবে মৌলগুলোকে এইভাবে সাজায়, যে হাইড্রোজেন প্রথমে কি দিল দেখো তো, এখানে যদি দেওয়া হয় লিথিয়াম, আমরা জানি এর পরের অষ্টম মৌল কে বলতো? লিথিয়াম। তারপরে আমরা জানি লিথিয়ামের পর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপরে আমরা জানি ফ্লোরিন, তারপরে কি বলতো? তারপরে হচ্ছে নিয়ন। এরপরে নিয়নের পর আমরা জানি এই হবে সোডিয়াম। কিন্তু এই মৌলের অষ্টম মৌল এটা, এর আর এর ধর্মে এক থাকাতে তিনি এই সোডিয়ামকে পাশে না রেখে এই জায়গায় স্থান দিয়েছিলেন। তাহলে আবার একটা ব্যাপার কথা বল, এই কথাটাই তিনি এইভাবে বললেন যে এইভাবে অষ্টম মৌল, ব্যাপারটা এরকম যে এখানে যদি নিয়ন দিই, তারপরে আবার সোডিয়াম দিই, আবার কি মানে ম্যাগনেসিয়াম দিই। এখন ব্যাপারটা চলো বুঝাই। এটা হচ্ছে ধাতু, মানে এর ধাতব বৈশিষ্ট্য বেশি, আবার এর ধাতব বৈশিষ্ট্য একটু কম, এর ধাতব বৈশিষ্ট্য আরো কম, এর ধাতব বৈশিষ্ট্য অনেক কম, মানে আবার অধাতুর মতো আচরণ করে। এ আর ধাতব বৈশিষ্ট্য ভালো দেখায় না, অধাতু। এটা আরেকটু অধাতু, এটা আরেকটু অধাতু। এটা দেখো, এটা মানে ধাতু না অধাতু না, এটা আবার সেই ধাতু। তাহলে মানে সেই ধাতব একটা ধর্ম, এই ধর্মটা এই যে আস্তে আস্তে কমতে 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 এই জায়গায় এসে আবার সেই ধাতব বৈশিষ্ট্য পাচ্ছে। তার মানে এই ধাতব ধর্ম এটা একটা মানে মৌলের ভৌত ধর্ম, এই ধর্মটা একটা পর্যায়ক্রমে আবার ফিরে পেল। আবার এই সোডিয়ামের পর আবার যদি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তারপর ক্লোরিন, তারপরে কি আমরা জানি আর্গন, আর্গনের পর যে পটাশিয়াম আছে, সেই পটাশিয়াম, আবার যে পটাশিয়াম আসবে সেই অষ্টম মৌল, আবার যদি 8টা মৌল আমরা আসি, আবার সেই ধাতব ধর্ম ফিরে পাবে। মানে একটা পর্যায়ক্রমে, মানে একটা পর্যায় ফুল কমপ্লিট করে আসলো। এই সোডিয়ামের ধর্মটাই আসলে, এখানে সোডিয়াম যদি লিখি দেখো, ধাতব ধর্ম কমতে কমতে এখানে একদম কমে নিঃশেষ হয়ে গেল, আবার এসে নতুন মৌল শুরু হলো, আবার ধাতব ধর্ম এবার শেষ হয়ে এখানে আর্গন হয়ে গেল। এবং আস্তে আস্তে ধাতব ধর্ম, সোডিয়ামের আছে অনেক, ম্যাগনেসিয়ামের একটু কম, অ্যালুমিনিয়ামের আরো কম, এই যে সিলিকনের মানে নেই বললেই চল, নেই। আবার দেখো সিলিকনের পর ফসফরাসের অধাতু, সালফার অধাতু, তাই না? এই যে সালফার পর ক্লোরিন অধাতু, তারপরে আবার নিষ্ক্রিয়, তারপরে আবার সেই পটাশিয়াম, আবার কি ধাতু। ধাতব এমন একটা ধর্ম যে ধর্মটা পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। এ খুব ভালো বিক্রিয়া করে, ধাতব ধর্ম বিক্রিয়া, ইলেকট্রন ত্যাগ করতে পারে খুব সহজে, একটু কম সহজে, একটু কম সহজে, এই ইলেকট্রন খুবই কম সহজে ত্যাগ করে, আর এই ইলেকট্রন ত্যাগ করে না, এই ইলেকট্রন ত্যাগ করে না, এ করে না, এও করে না, আবার এই ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই ইলেকট্রন ত্যাগের যে ধর্ম, অর্থাৎ আমরা বলতে পারি কোন একটা মৌলের ধর্মগুলো, সে হতে পারে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এই ধর্মগুলো পর্যায়ক্রমে
মানে কমতে 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 আবার এমন একটা মৌল পাচ্ছি, সেখানে আবার সেই ধর্মটা আছে, আবার কমতে 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 আবার একটা মৌল পাচ্ছি, সেই ধর্মটা আবার আছে। তার মানে ধর্ম জিনিসটাই একটা পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, রাইট? তাহলে আমরা এই কথাটাই মেন্ডেলিভ, নিউল্যান্ডই ওই কথাটাই বলেছিলেন, কিন্তু ওইভাবে না। তিনি বলেছিলেন প্রত্যেকটা অষ্টম মৌলে ভৌত রাসায়নিক ধর্মের মিল দেখা যায়, আর ওই কথাটাই মেন্ডেলিভ একটা সূত্র দিয়ে ফেললেন, এবং সেটাকেই বলা হয় মেন্ডেলিভের পর্যায় সূত্র। আমরা ওটাকে কি বলবো বলতো? মেন্ডেলিভের পর্যায় সূত্র। দেখো, মেন্ডেলিভের পর্যায় সূত্র, মেন্ডেলিভের, তোমরা এইভাবে শিখবা, মেন্ডেলিভের পর্যায় সূত্র, ওকে? এবং মেন্ডেলিভের পর্যায় সূত্র কোটেশন দিয়ে শিখবা। লিখবা কি বলতো? যে মৌল সমূহকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজানো হলে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। শেষ। তাহলে কথাটা কি? যে মৌল সমূহকে পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজানো হলে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা একটু উল্টাপাল্টা হইলেও সমস্যা নাই। আচ্ছা, মেন্ডেলিভের পর্যায় সূত্রটা শিখলাম। তাহলে মেন্ডেলিভ মৌলগুলোকে সাজাইছিলেন পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে। তাহলে মেন্ডেলিভের পর্যায়, এখানে এই যে মেন্ডেলিভ সম্পর্কে বেশি জানতে হবে। তাহলে মেন্ডেলিভ যে পর্যায় বানিয়েছিলেন সারণী, সেখানে মোট সারি কয়টা ছিল? 12টা। আর অনুভূমিক স্তম্ভ কয়টা ছিল? 8টা। মোট ঘর কয়টা বানাইছিল? 67টা। আর ওই সময় আবিষ্কার হয়েছিল কয়টা? 33টা। ফাঁকা ঘর ছিল কয়টা? 4টা। এবং তিনি একটা সূত্র প্রদান করেছিলেন যাকে বলা হয় মেন্ডেলিভের পর্যায় সূত্র। এই জন্যই এই রাশিয়ান বিজ্ঞানী এই ডিমিত্রি মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়, পর্যায় সারণীর জনক বলা হয়। আচ্ছা, মেন্ডেলিভ যখন পর্যায় তৈরি করলেন, সেই হিসাবে দেখো পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজানো হলে আমরা প্রথমে যদি হাইড্রোজেন দিই, বা এভাবে যদি নর্মালি এটার কথাই চিন্তা করি, প্রথমে এই জায়গায় যদি কি দিই আমরা, সোডিয়াম দিই, তাহলে ম্যাগনেসিয়াম ভর অনুসারে অ্যালুমিনিয়াম, সালফার, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপরে কি সালফার, ক্লোরিন, এরপরে হচ্ছে আর্গন, না ক্লোরিন আর্গন, তারপরে আর্গনের পর 19 নম্বর পটাশিয়াম, ওকে? পটাশিয়ামের পর এই যে এইভাবে মৌলগুলো এইভাবে আস্তে আস্তে বাড়লো, আবার শুরু কমলো। তাহলে এর থেকে এর ভর বেশি, এর থেকে এর ভর বেশি, এদিকে যত যাচ্ছ ভর বেশি। ক্লোরিনের থেকে আর্গনের ভর বেশি। আমরা জানি আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40, কিন্তু আবার আমরা জানি এই পটাশিয়ামের পারমাণবিক ভর 39। তাহলে এই রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজাতে গিয়ে আবার একটা সমস্যায় পড়লেন। তিনি নিজেই বললেন মৌলগুলোকে পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজাতে হবে, এবং তিনি নিজেও সাজাইছিলেন। বাট তিনি একটা ভুল করলেন, যে দেখা যাচ্ছে আর্গনের ভর ছিল বেশি, পটাশিয়ামের ভর কম। তাই যেহেতু এর ভর কম, তাই ওকে আগে স্থান দেওয়ার দরকার ছিল, আর ওর ভর বেশি, ওকে পরে স্থান দেওয়ার কথা ছিল। কিন্তু এটা তিনি করেননি। কারণ কি? কারণ যদি আর্গনকে এখানে স্থান দেয়, তাহলে এই সোডিয়ামের সাথে আর্গনের ধর্মের কোনো মিল নেই। কিন্তু এখানে যদি পটাশিয়ামকে স্থান দেওয়া হয়, তাহলে এই যে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই যে ফ্রান্সিয়াম, এই মৌলগুলোর ভৌত আর রাসায়নিক ধর্ম এক। আবার আর্গনকে যদি এখানে স্থান দেওয়া হয়, তাহলে এই যে হিলিয়াম, তারপরে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে এই মৌলগুলোর আবার ভৌত আর রাসায়নিক ধর্ম এক। তাই এই ভৌত আর রাসায়নিক ধর্ম সেম রাখার জন্য উনি এই পারমাণবিক ভরটা ওলট পালট হয়ে গেছিল। তাই এই সমস্যার সমাধান তখন আর হয়নি। পরবর্তী কি হলো? এই দেখো 1869 সালে, এবার চলে গেল 1913 সালে। কত সাল হয়ে গেল? 1913 সালে। বিজ্ঞানী মোসলে, নাম হচ্ছে বিজ্ঞানী মোসলে। এই মোসলে কিন্তু পারমাণবিক সংখ্যার ধারণা দিয়েছিলেন, যে পারমাণবিক সংখ্যার ধারণা দিলেন, এবং দেখা গেল এই আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা এখন জানি 18, আর পটাশিয়ামের কত? 19। এখন আর কিন্তু আর সমস্যা নেই। তাহলে ওই পর্যায় সারণীর এই যে মেন্ডেলিভ, তিনি নিজেই সূত্রটা দিয়ে নিজেই যখন কনফিউশনে ছিলেন, তখন বিজ্ঞানী মোসলে 1913 সালে যখন পারমাণবিক ভর না পারমাণবিক সংখ্যা নিয়ে প্রস্তাব দিলেন, তখন আসলে মেন্ডেলিভ তার এই পর্যায় সারণীটা একটু সূত্রটা চেঞ্জ করে ফেললেন। সূত্রটা কি বলে ফেললেন? মৌল সমূহকে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুসারে। আগে কি বলেছিলেন মেন্ডেলিভ? বলেছিলেন মৌল সমূহকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজানো হলে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়।
কিন্তু উনি এই 1913 সালে চেঞ্জ করে বললেন যে মৌল সমূহকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুসারে পর্যায়ক্রমে সাজানো হলে তাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে এটাকে বলবা মেন্ডেলিপের কি পর্যায় সূত্র? না, মেন্ডেলিপের সংশোধিত পর্যায় সূত্র। এটার নাম কি? মেন্ডেলিপের সংশোধিত পর্যায় সূত্র, বা এরই নাম আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র। তাহলে আধুনিক পর্যায় সূত্র যেটা, সেটাই হচ্ছে মেন্ডেলিপের সংশোধিত পর্যায় সূত্র। শুধু মেন্ডেলিপের পর্যায় সূত্র ছিল ভর, আর এই আধুনিক পর্যায় সূত্রে আসছে সংখ্যা নিয়ে। ওকে, তাহলে এই ছিল আসলে এইভাবেই আস্তে 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 বর্তমানে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন প্রস্তাবনার মাধ্যমে আজকের এই 118টা যে মৌল আবিষ্কার হয়েছে, সেই 118টা মৌল নিয়ে একটা পর্যায় সারণী আমাদেরকে প্রেজেন্ট দিয়েছেন। এবং এটা সর্বদা কোন একটা বিজ্ঞানী প্রস্তাব করলো যে এইভাবে একটা জিনিস আবিষ্কার হয়েছে, সেটা প্রস্তাবটা সঠিক নাকি গ্রহণ করা যাবে নাকি গ্রহণ না করে বর্জন করতে হবে, এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে ইউপ্যাক, IUPAC। ইউপ্যাক মানে কি? ইউপ্যাক মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, APPLIED, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে এই সংস্থা, এই একটা ইউপ্যাক একটা সংস্থা, এই রসায়নের এই সংস্থায় আসলে রসায়নের কোনো কিছু গ্রহণ বর্জন, বিভিন্ন বিজ্ঞানীর প্রস্তাবনা সবকিছু নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এবং ইউপ্যাক বর্তমানে একটা পর্যায় সারণী তৈরি করেছেন, এবং ইউপ্যাকের সিদ্ধান্তের আলোকে এই পর্যায় সারণীটাই হচ্ছে আধুনিক পর্যায় সারণী। আমরা এখন শিখতে যাব অন্য একটা টপিক। তাহলে আমরা এই লেকচার 1 এর মাধ্যমে শিখে ফেললাম যে পর্যায় সারণীর একটুখানি ইতিহাস। সে বিজ্ঞানী ল্যাভুইসিয়ে 1789, 1829 ডোবেরাইনার, 1864 নিউল্যান্ড, তারপর 1869 কি মেন্ডেলিপ, 1913 সালে মোসলে হেল্প করছেন, এবং তারপর দিচ্ছেন মেন্ডেলিপের সংশোধিত পর্যায় সূত্র। তোমরা এ পর্যন্ত সবাই রিডিং পড়বা। আমরা দেখা করব পরের লেকচারে, দেখা হবে পরের ক্লাসে।